তো আজকে আমরা ডিসকাস করব সেল সাইকেল ব্যাপারে। এর আগে আমরা ক্রোমোজোমের স্ট্রাকচার দেখে নিয়েছি, তো এবার আমরা দেখব যে সেল কী করে একটা সেল থেকে দুটা মানে সেলের ডিভিশন কিভাবে হয়। তো আমরা সবচেয়ে প্রথম দেখব যে সেল কী করে ডিভাইড হয়। তো একটা যেমন হিউম্যান সেলের ক্ষেত্রে 24 আওয়ার লাগে সেল ডিভাইড হতে। তো এখানে সেল ডিভাইড হওয়ার কিছুগুলো স্টেপ আছে, আর এটা সর্বপ্রথম কোষ বিভাজন সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী হাওয়ার্ড আর পেল্ক 1953 সালে। ওকে, এবার এই যে কোষ বিভাজন আছে, তো কোষ বিভাজনে কিছুগুলো স্টেপ আছে। যখন একটা নতুন সেল তৈরি হলো সঙ্গে সঙ্গে সে ডিভাইড করবে না। সেলটা যখন নতুন সেল একটা তৈরি হয়েছে, এবার সেটা কি করবে, নিজেকে রিগ্রো করবে, একটু গ্রোথ করবে, সেলের সাইজ বাড়াবে, আকার বাড়াবে, তার ভিতরে যেসব অর্গানেলসগুলো আছে সেগুলোকে ডবল করবে, তারপরে তো একটা সেল থেকে দুটো সেল হবে। নাহলে একটা সেল থেকে যদি মাঝ বরাবর ভাগ করে দিলে কিছু অংশ এখানে থাকবে, কিছু অংশ এখানে থাকবে, তো এভাবে তো সেল দুটো সেল হবে না, সেটা সেলটা ডিস্ট্রয় হয়ে যাবে। সেল কি করে, প্রথম নিজের সাইজ বাড়ায়, নিজের ভিতরে যে ডিএনএ কন্টেন্ট আছে ওটা ডবল করে, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গোলগি বডি, রাইবোজোম, যা যা সেল অর্গানেলস আছে সেগুলো দুটো করে, দুরকম করে, মানে ডবল করে নেয়। তারপরে দুটো সেলের উপযুক্ত হয়ে যাওয়ার পর সেল তখন ডিভাইড হয়। তাহলে কিছুগুলো স্টেপ আছে। সাপোজ প্রথমে একটা সেল এইরকম আছে, তো এটা হচ্ছে সেলের নিউক্লিয়াস, মাঝখানে এগুলো সাইটোপ্লাজমের সমস্ত সেল অর্গানেলসগুলো আছে। তো সেল কি হচ্ছে, প্রথম গ্রোথ হচ্ছে, নিজের সাইজটা বাড়াচ্ছে। এখন এই ছোটো সেলটা ছিল, সাইজে বেড়ে গেলো। সাইজে বাড়ানো মানে এর ভিতরে যে ডিএনএ কন্টেন্ট, নিউক্লিয়াসও সাইজে বেড়ে গেছে, এর ভিতরে যা যা কন্টেন্ট ছিল সবগুলো ডবল হয়ে গেছে। তখন কি করবে, তারপরে কিছু স্টেপে পরে এই সেলটা দুটো সেলে ডিভাইড হয়ে যাবে। তো প্রথম কথা হচ্ছে, যখন একটা সেল নর্মাল ছিল, সে যখন গ্রোথ হচ্ছিল, কিছুগুলো স্টেপ ছিল, তিনটা স্টেপের মাধ্যমে সেলের গ্রো হয়, G1, S, G2, এই তিনটা স্টেপ। এই G1 গ্রোথ 1 ফেজ, গ্রোথ 2 ফেজ, আর হচ্ছে সিনথেটিক ফেজ। এই তিনটা ফেজের মাধ্যমে সেল নিজেকে গ্রো করায়, নিজের সাইজ বাড়ায়। এবার এই যে এই স্টেজটা, সেলের যে জন্মর পর থেকে সেল যখন নিজেকে ডিভাইড করার প্রস্তুতি করে নেয়, ওই সময়টা হচ্ছে ইন্টারফেজ। যখন সেল কি করে, নিজে জন্ম হলো, তারপরে তার ভিতরে সব কিছু মানে ইয়ং হয়ে গেছে, সেলটা বলতে গেলে অ্যাডাল্ট হয়ে গেছে, এবার সে বিবাহিত হবে, ভাগ হবে। তো ওই ফেজটা হচ্ছে যখন সে ইয়ং হবে, অত পর্যন্ত সেই সময়টাকে বলছে ইন্টারফেজ। বাকি যেটি ডিভাইড হবে, যেখানে সেলটা আবার দুটো ভাগে ভাগ হতে হবে, একটা সেল থেকে দুটো হবে, ওটা ডিভিশন যে ফেজে হয় ওটা হচ্ছে মাইটোটিক ফেজ। এর ব্যাপার মানে হচ্ছে ইন্টারফেজ হচ্ছে যে ইন্টারফেজ একটা সেল ইয়ং মানে ছোট সেল থেকে, নতুন সেল থেকে যখন ইয়ং হবে, পুরো অ্যাডাল্ট হবে, সব কিছু গ্রো হয়ে যাবে, ওটা ইন্টারফেজ। আর ইন্টারফেজের পরবর্তী ফেজ হচ্ছে মাইটোটিক ফেজ, মানে দুটো মাইটোটিক ফেজের মাঝখানে যে গ্যাপটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারফেজ। এবার আমরা একটু সেলের স্ট্রাকচারটা মানে এই সেল ডিভিশনের যে প্রসেসটা দেখে নিই। যে প্রথম হচ্ছে এই যে এটা হয় ক্লোকওয়াইজ হয়, ক্লোকওয়াইজ এটা সেলের ডিভিশনটা। তো প্রথম হচ্ছে এটা একটা সেল সাইকেল। এই সাইকেলের মধ্যে কী আছে, কিছুগুলো ফেজ আছে, G1 ফেজ আছে, S ফেজ আছে, G2 ফেজ আছে, তারপরে M ফেজ বা মাইটোটিক ফেজ আছে। এই যে তিনটা ফেজ আছে G1, S, G2, এই তিনটাকে আমরা বলবো ইন্টারফেজ। আর M ফেজ এটা হচ্ছে মাইটোটিক ফেজ। M ফেজের আবার চারটা ভাগ আছে, মাইটোসিস আর মিওসিসের ক্ষেত্রে আমরা পড়বো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সেটা যখন আমরা মাইটোটিক ফেজ ডিসকাস করবো তো তখন সেটা ডিসক্রাইব করবো। এখন আমরা ইন্টারফেজটা ডিসকাস করেছি। ওকে, তো ব্যাপারটা হচ্ছে যখন এই G1 ফেজ, G1, S, G2 এই তিনটা সেল এই মানে এই জায়গায় সেলটা নিজের সাইজ বাড়াবে, নিজেকে রিগ্রো করাবে, নিজের সাইজটা বাড়াবে, সব কিছু কন্টেন্টগুলো ডবল করবে। তো আমরা এখন দেখে নিচ্ছি যে ভূমিকা G1, S আর G2, আর মাঝখানে একটা বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে G0 ফেজ বা রেস্টিং ফেজ, বিরাম দশা তাকে বলা হয়। তো আমরা এখানে দেখে নিচ্ছি যে G1 ফেজে কী হয়, S ফেজে কী হয়, আর G2 ফেজে কী হয়। আমরা এটা শুধু বুঝতে পারছি যে G1, S, G2তে সেল নিজের সাইজ বাড়াবে। এই তিনটাতে সব থেকে বেশি সময় লাগে, যদি 24 আওয়ারের মধ্যে 23 আওয়ার লেগে যায় এই G1, S আর G2তে, বাকি 1 আওয়ার মানে 1 ঘন্টা লাগে ওটা ডিভাইড হতে। যখন এই যে মানে ডিভাইডও আবার দু রকম আছে, নিউক্লিয়াসের বিভাজন আছে আর সাইটোপ্লাজমের বিভাজন আছে। নিউক্লিয়াসের যে বিভাজন আছে ওকে বলে ক্যারিওকাইনেসিস, আর যখন সাইটোপ্লাজমের বিভাজন হবে সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। আমরা এগুলো পরে ডিসকাস করবো। ওকে, তো ব্যাপারটা হচ্ছে G1 প্রথম যে সেল ডিভিশনের প্রথম ফেজ, যে প্রথম দশা আছে সেটা হচ্ছে গ্যাপ 1 বা G1 ফেজ। এটা সময় লাগে 10 ঘন্টা মতো, 10 আওয়ার পুরো সময় নেয় G1। এই ফেজে হচ্ছে সবথেকে বেশি সেল কাজ করে, কারণ সেলটা যখন ছোটো ছিল G1 ফেজ আসবে মানে সেল গ্রো হবে। এবার গ্রো দুটো হওয়ার জন্য তাকে তো যা যা ডবল করার কথা বেশিরভাগই G1 ফেজে করে নেয়। তো এই G1 ফেজে যে কী করে, প্রোডাকশন অফ লাইসোজোম, গোলজি বডি, ER, ভেকুয়ালস অ্যান্ড আদার সেল অর্গানস, যেগুলো ডবল হওয়ার কথা এখানে, এক্সেপ্ট মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট বাদ দিয়ে আর বাকিও কি যতগুলো সেল অর্গানস আছে সব এই G1 ফেজে ডবল হয়ে যায়। লাইসোজোমস যদি দুটা থাকে তাহলে হয়ে গেল 4টা, মানে নিজেকে ডবল করে নেয় এরা প্রায়। এবার হচ্ছে তারপরে হচ্ছে আর কি কাজ করে, যে যেগুলো সিনথেসিস মানে mRNA সিনথেস করে। ওকে, মানে যেমন mRNA, rRNA, tRNA, মানে আরএনএরও প্রোডাকশান এইখানে হয়ে যায়।
বাকি যে লাইসোজোম, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভেকুওল আর কিছু সেল অর্গানলস, মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট বাদে বাকি সেল অর্গানগুলো এখানে ডবল হয়ে যায়, হয়েছে G1 ফেজে। এবার এটা সব থেকে বেশি সময় লাগে 10 ঘন্টা। এবার যখন সেল নিজেকে এগুলো সব ডবল করে নিল তখন সে কী করবে, এস ফেজে এন্টার করবে। কিন্তু যখন এস ফেজে এন্টার করবে, এন্টার করার পূর্বে যদি সেল বলে যে হ্যাঁ আমি সব কিছু আমার ঠিকঠাক আছে, আমি এস ফেজে যাব, তখন সে এই যে G1 চেক পয়েন্ট আছে, এখানে একটা চেক পয়েন্ট থাকে G1, সেই চেক পয়েন্ট কী করে ওগুলো দেখে নেয় যে হ্যাঁ ঠিকঠাক আছে কি না। যদি ঠিকঠাক আছে তাহলে তাকে এস পেজে পাঠায়। আমরা এখন চেক পয়েন্টেরও ভূমিকা দেখব। তো G1 যখন সব কিছু ঠিকঠাক ডবল করে নিল তখন সে এস পেজে আসতে পারে। না হলে এর কাছে একটা অপশান থাকে, এ যদি চায় যে না আমি আসবো না, তাহলে সে ওই সেল সাইকেল থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে যেতে পারে। সেটা হচ্ছে G0 ফেজ, ওটা গিয়ে কোথাও সঞ্চয় হয়ে থাকে G0 ফেজে, মানে রেস্টিং ফেজে। মানে সে যদি চায় পরবর্তীকালে যে হ্যাঁ নিজেকে মানে প্রতিষ্ঠিত করে নিল, তারপরে এসে এন্টার করবে। মানে সাপোজ এ কী করেছে, এখন নিজের ইচ্ছা নেই, এখানে বিয়ে করতে আসবে না, তো এ এখন এরকম থাকতে চাইছে, তো সে নিজের ইচ্ছা মতো থাকবে, সে স্বাধীন থাকতে চাইছে, কিছুক্ষণের জন্য স্বাধীন থাকলো, তারপরে সে যখন বললো হ্যাঁ নিজে স্টেবল হয়ে গেছি, তারপরে সে আবার G1 ফেজে এন্ট্রি করতে পারে, তখন G1 থেকে আবার এসে আসবে। এটা স্থায়ী কিছুক্ষণের জন্য এই বিরাম দশায় থাকে G0 ফেজ, রেস্টিং ফেজ। যখন সে G1 থেকে চেক পয়েন্ট পেরিয়ে এসে এলো, এসের মেন কাজ হচ্ছে, এস পেজের একটাই কাজ হচ্ছে, এ কী করবে যে ডিএনএ ডবল হচ্ছে, ডিএনএ সিনথেসিস মানে ডিএনএ রেপ্লিকেশন, ওটা হচ্ছে এস পেজের মেন কাজ। এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। এস পেজে ডিএনএ ডবল হয়, ডিএনএ যখন ডবল হয়ে যায়, মানে ডিএনএর ভিতরে যে হিস্টোন প্রোটিনগুলো থাকে, প্রোটিনগুলোর পরিমাণ সব কিছু ডবল হয়ে যায়। তো যখন ডিএনএ ডবল হয়ে যায় তখন সেলকে ডিভাইড হতেই হবে, কারণ যখন ডিএনএ ডবল হয়ে গেলো তাহলে একটা সেলের নিউক্লিয়াসের ডবল নিউক্লিয়াস তো থাকা উচিত নয়, তখন সে কী করবে, মানে বিভাজন দশায় তাকে যেতে হবে। এবার হচ্ছে এই যে এস পেজ আছে, এটাই ডিএনএর প্রতিটা সিকোয়েন্স ওরা ম্যাচ করে ডিএনএ ডবল করে, যে যার একই কোয়ালিটির ডিএনএ ওদিকে ডবল করে, তাই এটাও বেশি সময় লাগে, 9 ঘন্টা সময় লাগে। ওকে, একবার যদি এস পেজে এন্ট্রি করে নিল কোনো সেল, তাহলে তাকে G2M এ যেতেই হবে, সে আর এখান থেকে বাইরে বেরোতে পারবে না। তাই আসার পূর্বে 10 বার ভাবা উচিত সে আসবে এসে না G0-তে বেরোবে। যদি একবার G0 থেকে মানে G1 থেকে এসে চলে এলো, তাহলে তাকে মাস্ট বি ডিভাইড হতে হবে। ওকে, কারণ এতে ডিএনএ কন্টেন্ট পুরো ডবল হয়ে যাচ্ছে। তারপরে যখন এস ফেজ থেকে সে G2-তে গেল, তখন বেশি সময় লাগে না, 4 আওয়ার মতন লাগে। G2 ফেজে কী হয়, এখানে G1 ফেজে যা যা ডবল হয়েছিল, G2 ফেজে যেগুলো বাকি থেকে গেছিলো ডবল হতে, ওগুলো G2 ফেজে ডবল হয়ে যায়। এখানে আর মেন কাজ হচ্ছে যে সেলকে ডিভাইড হওয়ার জন্য প্রচুর তো শক্তির প্রয়োজন, আর এ কী করে G2 ফেজ এটিপি স্টোর হিসাবে কাজ করে, এটিপি সিনথেসিস করে। আর সেকেন্ড কাজ হচ্ছে যেগুলো মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট এখানে যেটা ডবল হয়নি, ওগুলো G2 ফেজে ডবল হয়ে যাবে। ওকে, মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট ডবল হয়ে যাবে, এটিপি সিনথেসিস হয়ে যাবে। এবার যখন G2 ফেজে সব কিছু ঠিকঠাক আছে, এখানেও একটা চেক পয়েন্ট আছে, সেও চেক করে নেবে যে হ্যাঁ ঠিকঠাক আছে কি না। যদি সে ঠিকঠাক আছে তাহলে সে এন্ট্রি করবে এম ফেজে, মাইটোটিক ফেজে। আর যদি ঠিকঠাক না আছে তাহলে সেটা তো আলাদা সিকোয়েন্সে সবাই ডিএনএ তৈরি হয়েছে, তখন সেটা ক্যান্সারের সেল হয়ে যাবে, ওকে ডিস্ট্রয় করার চেষ্টা করবে, ওটা আমরা ক্যান্সার সেল যখন পড়বো তখন দেখবো। ওকে, তো যখন G2 ফেজ থেকে এম ফেজে গেল, এম ফেজের মেন কাজ হচ্ছে ডিভাইড করা। এটি বেশি সময় লাগে না, কারণ সব কিছু ডবল আছে, সাইড হবে আর ডিভাইড হয়ে যাবে। ওখানে স্পিন্ডল ফাইবার অ্যাটাচ হবে, ক্রোমোজোমগুলোকে সাইড করবে। দুই ধরনের ডিভিশন আছে, একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন আছে, একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমকে বিভাজন বলবো আমরা সাইটোকাইনেসিস। তো এটাই হচ্ছে এই তিনটা আমরা এম পেজ পরবর্তী ভিডিওতে ডেসক্রাইব করবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে G1 S G2 এখানে কিছু কন্টেন্ট ডবল করে, তারপরে নিজের ইচ্ছা হলে সে আসতে পারে, না হলে সে বাইরে বেরিয়ে যাবে। আর যদি বাইরে বেরিয়ে যায়, সে কিছুক্ষণ পরে আবার আসতে চাইলে আসতে পারে, এটা একে ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে এস পেজে ডিএনএ কন্টেন্ট ডবল করবে, হিস্টোন প্রোটিনগুলো তৈরি করবে। G2 ফেজে যেগুলো G1 ফেজে হয়নি ডবল, সেগুলো G2 ফেজে ডবল করবে, আর এটিপি স্টোর হিসেবে কাজ করবে, কারণ প্রচুর শক্তি দরকার একটা সেলকে ডিভাইড হওয়ার জন্য। এবার আমরা এখানে দেখে নিচ্ছি যে যে চেক পয়েন্টগুলো আছে, কি কি চেক পয়েন্ট আছে। এখানে যখন G1-এ একটা চেক পয়েন্ট আছে, G1-এ যে চেক পয়েন্ট আছে ওটা দেখবে যে নিউট্রিয়েন্ট ঠিকঠাক আছে কিনা, আর ডিএনএ কোনো ড্যামেজ আছে কিনা। কারণ এস ফেজ তো এটা এর কাজ হচ্ছে শুধু ডিএনএ ডবল করা, এ তো জানে না যে ডিএনএ কীরকম, একে ডিএনএ যেমন দিবে সে ওই রকম একটা রেপ্লিকেশন জেরক্স কপি বের করে দিবে। তাই G1-এ ভালো করে চেক পয়েন্টে চেক করে নেয় যে ডিএনএটা ড্যামেজ আছে কিনা, কারণ ডিএনএ যদি উল্টোপাল্টা ডিএনএ সিকোয়েন্সে আসে তাহলে সেলটা ক্যান্সারের সেল, ও তখন শরীরে ক্ষতি। তো এ কী করে, একে পুরো ঠিকঠাক সিকোয়েন্স হিসাবে অ্যারেঞ্জ করে এস পেজকে দেয়, এ কী করবে জেরক্স করে ছেড়ে দিবে। আরেকটা চেক পয়েন্ট আছে এখানে G2 থেকে এমে যখন যাবে, G2 চেক পয়েন্ট।
এর মেন কাজটা হচ্ছে কি, দেখবে যে সেলের সাইজটা ঠিকঠাক হয়েছে কিনা। যদি সেলের সাইজ ঠিকঠাক না থাকে তাহলে ডিভাইড করতে গেলে মানে সে তো আর সমবিভাজন করতে পারবে না, ঠিকঠাক সেল হবে না, একটা বড় একটা ছোটো এই ধরনের হয়ে যাবে, বা সেলের সাইজ আগের পুরাতন সেলের তুলনায় ছোট বা বড়। তো ওই সেলের সাইজটা দেখবে। আর কি করবে, যে ডিএনএটা ঠিকঠাক ডবল হয়ে গেছে না। ডিএনএটা ডবল যদি সিকোয়েন্স অনুপাতে ঠিকঠাক ডবল না হয়ে থাকে তাহলে সেই এম ফেজে পাঠাবে না, ওইখানে ওকে আটকে দিবে আর ওকে ডিস্ট্রয় করার চেষ্টা করবে। তো এই G2 চেক পয়েন্টের ভূমিকা হচ্ছে যে সেলের সাইজ আর ডিএনএ কিছু ডবলে কোনো সমস্যা হয়েছে কিনা। বাকি একটা চেক পয়েন্ট আছে এম চেক পয়েন্ট, এটা যেহেতু মাইটোটিক ফেজ, এ কী করবে, এর মেন কাজ হচ্ছে যে ক্রোমোজোমে স্পিন্ডাল ফাইবার ঠিকঠাক অ্যাটাচ হয়েছে কিনা। কারণ ক্রোমোজোমে স্পিন্ডাল ফাইবার অ্যাটাচ হওয়ার পরে তো ক্রোমোজোম দুদিকে সরবে, একটা সেন্ট্রোমিয়ারটা দুদিকে যাবে, ক্রোমোজোম মাঝখান থেকে ভাগ হবে, আবার ওই প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ চলতে থাকবে। তো এটা হচ্ছে সে দেখবে কী করে যে ক্রোমোজোম ঠিকঠাক অ্যাটাচমেন্ট হয়েছে কিনা, স্পিন্ডাল ফাইবারের সাথে যুক্ত হয়েছে কিনা। তো এটাই ছিল পুরো G1S G2 ইন্টারফেজের, এটা ডেসক্রাইব করে দিলাম পুরোটা। আশা করি ভালো লাগবে। তো থাক আজকের ভিডিও।